জানতে ইচ্ছে করে। মান্না দে ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। কলকাতার দই খেতে ভালো বাঁচতেন মান্না দে। মান্না দে একেবারে গলদঘর্ম, বোঝাই যাচ্ছে প্রচুর পরিশ্রম করেছেন। হাতে কুঁচকে যাওয়া ধুতি, খুব করুণ মুখে বললেন, অনেক চেষ্টা করলাম শিবাজি, কিন্তু এই ধুতিটাকে কিছুতেই কায়দা করতে পারছি না। কি করি বলো তো? সময়টা 2007-08 হবে। খুব ঘটা করে উত্তর কলকাতায় উৎসব হচ্ছে, আর এই উৎসবে মান্না দে থাকবেন না তা তো হয় না। তখনও তিনি ভারতবর্ষের ব্যস্ততম শিল্পী, সারা পৃথিবী জুড়ে অনুষ্ঠান করছেন। তুমি অনেক যত্ন করে। পাশাপাশি চলছে নতুন গানের রেকর্ডিং। মান্না দেকে রাজি করানোর দায়িত্ব পড়ল এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা গায়ক শিবাজি চট্টোপাধ্যায়ের উপরে। সবাই শিবাজিবাবুকে বললেন, তুমি বললে মান্নাবাবু না করতে পারবেন না। এটা কিন্তু সত্যি। মান্না দে অত্যন্ত স্নেহ করতেন শিবাজি চট্টোপাধ্যায়কে। অনেক ছবিতে নিজে না গেয়ে তারই অসাধারণ সব সুর করা গান গাইয়েছেন শিবাজি চট্টোপাধ্যায়কে দিয়ে। বিশেষ করে তরুণ মজুমদারের অনেক ছবিতে শুনলে হয়তো অনেকে অবাক হবেন। বিশেষত এই কারণেই শিবাজির প্রতি মান্নাদের একটা আলাদা স্নেহ ছিল। মান্নার কাছে অ্যাপ্রোচটা অবশ্য যথাসময় হওয়া চাই। যথেষ্ট হোমওয়ার্ক করে শিবাজি চট্টোপাধ্যায় ফোন করল মান্না দেকে। মান্নাদা, এই উৎসবে আপনাকে আসতেই হবে। কত মনীষী জন্মেছেন উত্তর কলকাতায়, কবিগুরু, স্বামীজি, গিরিশ ঘোষ, রামমোহন, কৃষ্ণচন্দ্র দে, স্বয়ং আপনি। প্রয়াতদের সবাইকে স্মরণ করে শ্রদ্ধা জানাতে আপনি ছাড়া আর কে পারবে? সবাই আশা করে আছে। কিন্তু সঠিকভাবে প্রস্তাব পেশ হলো। মান্না দে এক কথায় রাজি হয়ে গেল। সাহস পেয়ে শিবাজি বলল, মান্নাদা, মাত্র দুটো অনুরোধ আছে, আপনাকে কিন্তু রাখতেই হবে। মান্না দে বললেন, এই তো বললে অন্য ধরনের অনুষ্ঠান, আমাকে আবার গাইতেও হবে নাকি? শিবাজি সঙ্গে সঙ্গে বলল, না না, গাইবার কথা বলছি না। এক, বৌদিকে সঙ্গে আনতে হবে। দুই, আপনাকে ধুতি পাঞ্জাবি ড্রেসে চাই। আমি তো আপনাকে আনতে যাব, ধুতি পাঞ্জাবি নিয়ে যাব। মান্না দে আর না বলতে পারলেন না। অনুষ্ঠানের দিন শিবাজি চট্টোপাধ্যায় গিয়ে উপস্থিত। ধুতি পাঞ্জাবি পরে মান্না দে একটু পরেই নামবেন। নামলেন বটে, কিন্তু অত্যন্ত বিক্ষিপ্ত অবস্থায়। অতি কঠিন সুরের গান কণ্ঠস্থ করতেও এত ঝামেলা পোহাতে হয়নি তাকে। মান্না দে বললেন, কি করি বলো তো? আমার কি আর ধুতি পরার অভ্যাস আছে? শিবাজি চট্টোপাধ্যায় বললেন, আমি পরিয়ে দিচ্ছি। মান্না দা সভায় বললেন, তাহলে আমাদের অনুষ্ঠানটাই পণ্ড হবে। সবসময় মনে হবে এই বুঝি ধুতি খুলে গেল। তার থেকে তোমার কথাও থাক, আমার কথাও থাক। তোমার পাঞ্জাবিটা তো পরছি, সঙ্গে পাজামাটাই থাক। শিবাজি চট্টোপাধ্যায় তো মনে মনে দারুণ খুশি। এমন ড্রেসেই বা কজন মান্না দেকে দেখেছেন? শিবাজি চট্টোপাধ্যায় বললেন, ঠিক আছে। বলতে মান্নাদা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, বাঁচালে বাবা। এদিকে ততক্ষণ বৌদি রেডি হয়ে গেছেন। হাসতে হাসতে বললেন, শিবাজি, ইউ গেভ হিম এ ডিফিকাল্ট টাস্ক। আই থিঙ্ক হি কুড নট পাস। সেই অনুষ্ঠান যারা দেখেছিলেন তারা সত্যি পরম ভাগ্যবান। দেখলেন এক অন্য মান্না দেকে। দুটি প্রমাণ সাইজের মালা আগে থেকে রেডি করা ছিল। সবার হয়ে শিবাজি চট্টোপাধ্যায় অনুরোধ করল, মান্নাদা, আমরা সবাই চাই আপনি আর বৌদি দুজন দুজনাকে মালা দুটো পরিয়ে দিন। মান্না দে আনন্দে রাজি। মান্না দে সবকিছু উজাড় করে দিয়েছিলেন তার প্রাণাধিক স্ত্রীকে। এক অকৃত্রিম ভালোবাসার সাক্ষী হয়ে রইল ভাগ্যবান কলকাতা। নতুন করে হলো ভালোবাসার মাল্যদান। বাকি ছিল আরো কিছু পাওয়া। মান্না দে এবং তার স্ত্রী একই সঙ্গে গাইলেন, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। মান্না দে মুডে এসে গেলেন। কথা না থাকলেও আপন খুশিতে শুনিয়ে গেলেন একটার পর একটা গান। না চাহিলে যারে পাওয়া যায়, সেই পাওয়ার আনন্দ সত্যি দারুণ। মান্না দে তখন ভীষণভাবে কলকাতার একটা বাড়ি খুঁজছিলেন। সল্টলেকে মান্না দের পছন্দের একটা জায়গা। কলকাতার এক জায়গায় সরকারি উদ্যোগে তৈরি একটা ফ্ল্যাটের খবর দেওয়া হলো মান্না দেকে। কতটা জায়গা? শিবাজি চট্টোপাধ্যায় যোগাযোগ করেছিলেন।
বললেন 1200 স্কোয়ার ফুটের মতন হবে না, অত ছোট জায়গায় হবে না। মান্না দে বললেন, সল্টলেকে বাড়ি দেখো, পছন্দ হলে আমি কিনে নেব। কয়েকটা বাড়ি দেখা হলো। মান্না দে কলকাতায় এসে একদিনেই সবকটা বাড়ি দেখলেন। একটি বাড়ি মান্নাদের বেশ পছন্দ হলো, খোলামেলা, যেমনটি তিনি চান ঠিক তেমনটি। ঘুরে ঘুরে দেখলেন মান্না দে। বাড়ির লোকজন তো পুরো হতভম্ব। বাড়িতে স্বয়ং মান্না দে, তাদের কাছে স্বপ্ন মনে হচ্ছে। যাক, বাড়ি তো দেখা হলো। মনে হলো মান্না দে বেশ খুশি হয়েছেন। অতএব চা সহযোগে শুরু হলো আড্ডা। মধ্যমণি মান্না দে, সবাই হাত জোর করে আছে। কাউকে ভালো লেগে গেলে মান্না দে তার সঙ্গে মন থেকে মিশে যান। 1 ঘন্টারও বেশি সময় কেটে গেল। জানি না সেই বাড়ির মানুষেরা হয়তো আজও সেই সুখস্মৃতি মনে করেন আর ভাবেন। কাউকে যদি বলি এ ঘটনা, কেউ কি বিশ্বাস করবে? শেষ পর্যন্ত অবশ্য সেই বাড়িটা মান্নাদের আর কেনা হয়নি। খুব বড় দুর্ভাগ্য আমাদের এই কলকাতার। পরবর্তী প্রজন্মের সঙ্গে কাজ করে খুবই আনন্দ পেতেন মান্নাদি। শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম, সৈকত মিত্র একটি অডিও কোম্পানি করলেন, নাম গোল্ডেক্স। ওখানে বেশ ভালো কাজ হচ্ছে। সবার মনে হলো মান্নাদের সুরে একটা নতুন গানের অ্যালবাম হলে কেমন হয়। সেখানে গাইবেন এ যুগের সব শিল্পীরা, হৈমন্তী শুক্লা, অরুন্ধতী হোম চৌধুরী, ইন্দ্রনীল সেন, সৈকত মিত্র, শ্রীকান্ত আচার্য প্রমুখেরা। সাহস করে মান্নাদের কাছে প্রস্তাবটা পাড়া হলো। সবাইকে আশ্চর্য করে দিয়ে মান্নাদি এক কথায় রাজি হয়ে গেলেন। বললেন, তোমরা গাইবে, এ তো আনন্দের কথা। তবু তো এরা সবাই এ যুগের প্রতিষ্ঠিত শিল্পী, ঠিক পেশাদার শিল্পী হিসাবে নয়, শুধু ভালোবেসে স্নেহবশত মান্নাদি অমূল্য সুর দান করেছেন। একটা নয়, 4টি গান। সরকারি ইঞ্জিনিয়ার অশোক ভট্টাচার্যকে মান্নাদি কি চাননি আর কি চেয়েছিলেন? আনন্দ মুখোপাধ্যায়ের সুরে সেই গান গেয়েছিলেন। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সংবর্ধনা। মানুষের ভালোবাসা চাই শুধু আমি, এইটুকু শুভকামনা। সত্যি মানুষের অন্তহীন ভালোবাসায় তিনি আপ্লুত হয়েছেন। শুধুমাত্র গানের পত্রিকা আশাবরীর জন্য মান্নাদের ইন্টারভিউ নিতে বেঙ্গালুরু যাচ্ছে সুরকার ও পত্রিকার সম্পাদক অশোক ভদ্র। কলকাতার দই মান্নাদের ভীষণ প্রিয়। অতএব সঙ্গে বড় 1 হাঁড়ি দই মান্নাদের জন্য নিয়ে যাওয়া হলো। হ্যান্ড লাগেজে নিতে বাধ্য হলেন, কিন্তু আটকে দিল সিকিউরিটি। দইয়ের হাঁড়ি প্লেনের ভিতরে কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না। অশোক ভদ্রের মন খুব খারাপ হয়ে গেল। সিকিউরিটির এক বড় কর্তার সঙ্গে দেখা করলেন অশোকবাবু। তিনি খুব দুঃখ প্রকাশ করলেন এবং শেষে বললেন, আমাকে আর অনুরোধ করবেন না প্লিজ। একটা দীর্ঘশ্বাস ছেড়ে অশোক ভদ্র বললেন, দুঃখটা কি জানেন? মান্নাদি কলকাতার এই দই খেতে খুব ভালোবাসেন। ওনার জন্যই আমি নিয়ে যাচ্ছিলাম। কার জন্য? মান্নাদি। লাফিয়ে উঠলেন সেই অফিসার, বললেন, আমি তো ওনার অন্ধ ভক্ত, কিছু তো একটা করতে হয়। এরপর যুদ্ধকালীন তৎপরতায় সিকিউরিটির লোকজনই দইয়ের হাঁড়ির বিশেষ প্যাক করল। অনুমতিরও ব্যবস্থা হলো। অশোক ভদ্র ধন্যবাদ জানিয়ে সেই অফিসারকে বললেন, এ তো আমার ভাগ্য, দয়া করে আমার প্রণামকে পৌঁছে দেবেন। অশোক ভদ্রের কাছে এই ঘটনা শুনে মান্নাদা অশ্রুরুদ্ধ গলায় বললেন, সবার এত ভালোবাসা, এই ঋণ আমি কি করে মেটাবো? মান্নাদি তার ভুবন বিখ্যাত গানে বাঙালিকে যে চিরকাল ঋণে আটকে রেখে গেলেন। আমি যে জলসাগরে। আমরা এই ঋণ মান্নাদের কাছে কি করে মেটাবো? মান্নাদি হ্যাপি সানরাইজের পক্ষ থেকে আমরা তাকে জানাই আমাদের শ্রদ্ধার্ঘ্য।